103 ডিগ্রি জ্বর নিয়েও সূচকের রুমের বমি পরিষ্কার করছে তানহা। হাত চলছে না, চোখ দুটো খুলে রাখতেও পারছে না, মাথাটাও সোজা করে রাখতে পারছে না, ঢলে পড়ে যাচ্ছে। ক্রমশ শরীরের ভর বহন করা কষ্ট হয়ে যাচ্ছে। জোরে জোরে শ্বাস টানতে টানতে কাপড় ভিজিয়ে ফ্লোর পরিষ্কার করে যাচ্ছে একটু একটু করে। পানিতে হাত পড়তেই সারা শরীর জ্বারিয়ে উঠছে, ঠান্ডাও লাগছে খুব। বমির বিশ্রী গন্ধটা খুব করে নাকে লাগছে, তবুও একটুও চোখ মুখ কুঁচকে নিচ্ছে না, নাকটাও চেপে ধরছে না বা হাত দিয়ে। নিজের নতুন ওড়নাটা দিয়েই পরিষ্কার করছে। সূচক হাত পা মেলে চিত হয়ে শুয়ে আছে, হুঁশ নেই তার। একটু আগেই ঢক ঢক করে 2 বোতল মদ গিলে গলগল করে বমি করেছে। খেতে খেতেই হয়তো বাড়িতে ঢুকেছে, কারণ যখন রুমে ঢুকছিল তখনও টলছিল, আর হাতে 2টো বোতল ছিল। আজ তো তানহাকে পর্যন্ত খেয়াল করেনি, এক মনে খেয়ে গেছে। তানহা ক্লান্ত চোখে তাকায় সূচকের দিকে। কি নিষ্পাপ মুখটা! এই মুখটা দেখলে তো দুনিয়াটাও ঠান্ডা হয়ে যায়। তাহলে এই বাড়ির কয়েকটা মানুষের কলিজা কেন ঠান্ডা হয় না? আর সম্ভব হচ্ছে না। তানহা কাপড়ের টুকরোটা বালিতে রেখে সূচকের পাশেই শুয়ে পড়ে। চোখ দুটো বন্ধ করে আবার চোখ খুলে ঘাড় বাঁকিয়ে তাকায় সূচকের দিকে। ঘাড় বাঁকিয়ে তাকাতে কষ্ট হচ্ছে, তাই সূচকের দিকেই ঘুরে শয়। এভাবে ভালোভাবে দেখা যাচ্ছে। এই লোকটাকে দেখেই 40% সুস্থ অনুভব করছে তানহা। জ্বর বোধ হয় কয়েক ডিগ্রি কমে গেছে। চোখ দুটোও জ্বলছে না, গলাও শুকিয়ে যাচ্ছে না, তৃষ্ণা মিটে যাচ্ছে। শার্টের ওপরের 2টো বোতাম খোলা, বুকের বা পাশটায় রক্ত চিকচিক করছে। সাদা শার্টের অনেক জায়গায় লাল দাগ, কেউ মেরেছে মনে হচ্ছে। কিন্তু কে মারবে, কেন মারবে? ঠোঁটের কোণেও একটুখানি লাল রক্ত জমাট বেঁধে গেছে শুকিয়ে। চোখের নিচে মোটা করে কালি জমে গেছে, ধবধবে ফর্সা মুখটা কালো হয়ে গেছে। দাড়িও অনেকটা বড় হয়েছে, চুলগুলো ঘাড় ছাড়িয়ে পড়বে পড়বে অবস্থা। পায়ে জুতো, একটা পা ফ্লোরে অন্য পা বেডে। বালিশের 2 ইঞ্চি নিচে মাথা, একটা হাত কপাল অন্য হাত খাটের বাইরে ঝুলে পড়েছে। হাতা কনুই পর্যন্ত গোটানো, ঘড়িটার কাঁচ ভেঙে গেছে। তানহা হাত বাড়িয়ে ছুঁড়ে দেয় সূচকের মুখখানা। একে একে হতো গুলোতেও হাত বুলিয়ে দেয়। তানহার গরম হাতে স্পর্শে একটুখানি নড়ে চড়ে কপাল কুঁচকে ফেলে সূচক। তানহা তাড়াহুড়ো করে হাত সরিয়ে নিতে যায়, কিন্তু পারে না। সূচক তানহার হাতটা মুঠো করে ধরে ওর দিকে মুখ করে পেটের ওপর একটা হাত তুলে শান্ত হয়ে যায়। তানহা এতক্ষণ শ্বাস বন্ধ করেছিল, এখন ঠোঁটের কোণে এক টুকরো হাসি ঝুলিয়ে শ্বাস টানে। হা করে ঘুমোচ্ছে সূচক। অসম্ভব বমির গন্ধ আসছে সূচকের মুখ থেকে, গা গুলিয়ে আসার মতো। কিন্তু তানহা সয়ে নিচ্ছে, এই গন্ধটাও ভালো লাগছে। তানহার ঘাড়ের কাছাকাছি সূচকের মুখটা, নিঃশ্বাসের শব্দটা একদম গলায় এসে পড়ছে। কিন্তু অসুস্থ তানহার অস্বস্তি হচ্ছে না, বরং ভালোই লাগছে। গরম নিঃশ্বাসেও শরীর জ্বারিয়ে যাচ্ছে। চোখ দুটো বন্ধ করে ফেলে তানহা। একটু শান্তি প্রয়োজন এখন, জ্বরটা কমানো প্রয়োজন, সুস্থতা দরকার। সকাল হতেই বালতি নিয়ে এই রুম থেকে চলে যাবে, যাতে কেউ বুঝতে না পারে সূচক বমি করেছিল বা মদ খেয়েছে। পেটের ওপর থেকে সূচকের হাতটা নামিয়ে দেয়, খানিকটা শক্তি দিয়ে ধাক্কা দিয়ে কাত হওয়া থেকে চিৎ করে শুইয়ে দেয় তানহা। ঠোঁট দুটো এক করে দেয়, তারপর বালিশটা সূচকের মাথার নিচে দিয়ে নিজে জায়গা করে নেয় সূচকের বুকে। বুকে নাক ডুবিয়ে গন্ধ শুকে, ঘাম আর পারফিউম মিলে অন্য রকম একটা গন্ধ ভেসে আসছে। এই গন্ধটাও ভালো লাগছে তানহার। সূচকও 2 হাতে আগলে নেয় তানহাকে, পরম শান্তিতে চোখ দুটো বন্ধ করে নেয় তানহা। এরকম রাত কি আর প্রতিদিন আসবে? নেতানো ফুল ফোনের এলার্মে ভোর 5টায় ঘুম ভেঙে যায় সূচকের। মাথাটা ভারী ভারী লাগছে, টেনে শুনে চোখ দুটো খুলে। অসম্ভব ভাবে চোখ দুটো জ্বলছে, আবারও খিচে বন্ধ করে নেয়।
কিন্তু এখন আর ঘুমানো যাবে না। তাই জোরপূর্বক আবারও চোখ খুলে। এখনো ঘুটঘুটে অন্ধকার রুমটা। দরজা জানালা খোলা থাকলে হয়তো অন্ধকার কিছুটা কমে যেত। বুকের ওপর ভারী কিছু অনুভব করতেই কপালে 3টে ভাঁজ ফেলে। কোল বালিশ তো এতটা ভারী হতেই পারে না। তাহলে? অসম্ভব গরম তাপ আসছে বুকের ওপর থাকা ভারী জিনিসটা থেকে। নিজের শরীরটাও গরম অনুভব করছে। হাত দুটো উঠাতে গিয়ে বুঝতে পারে হাত দুটো কারো হাতের মুঠোয়। তানহার হাতের মুঠোয় থেকে নিজের হাতটা ছাড়িয়ে তানহার মাথাটা ধরে আস্তে করে বালিশে শুইয়ে দেয় সূচক। জলদি উঠে বসে লাইট অন করে। বুক টিপটিপ করছে। তানহার মুখটা দেখে কুঁচকানো কপালটা আরো একটু কুঁচকে ফেলে। বুঝতে বাকি নেই এই মেয়েটা আজকেও রাত জেগে ওর রুমে বসে অপেক্ষা করছিল ওর জন্য। কপালে হাত দিয়ে বসে সূচক। এই মেয়েটাকে কি করে বললে বুঝতে পারবে? 1000 বার বুঝিয়েছে এভাবে রাত বিরতে আমার রুমে আসবি না। বাকিরা দেখলে ভুলভাল ভাববে, বদনাম দেবে, খারাপ ভাববে। কিন্তু কোনো কাজ হয়নি। প্রতিদিনই মেয়েটাকে অপেক্ষা করতে দেখে। বয়স বেশি না, সবে 9ম শ্রেণীতে পা দিয়েছে। সূচক ফ্লোরের দিকে তাকাতেই দীর্ঘশ্বাস ফেলে। এই মেয়েটার ওর বমিও পরিষ্কার করেছে। একে নিয়ে আর পারা যাবে না। কিউট ফেসটার দিকে তাকিয়ে বোকাইও দিতে পারে না। ঠোঁট উল্টে কেঁদে দিলেই সূচকের রাগ গলে জলে হয়ে যায়। বিছানা ছেড়ে নামে সূচক। বালতিটা ওয়াশরুমে চলে যায়। চোখে মুখে পানি দিয়ে আয়নার দিকে তাকাতেই নিজেকে বদ্ধ পাগল রূপে আবিষ্কার করে। একদম জঙ্গল জঙ্গল লাগছে। শার্ট খুলে বুকের বাপাশে হাত দেয়। সেখানকার হোঁচটায় চামড় ধরেছে। এক রাতেই চামড় ধরে গেছে। এই ঘাটাই শিক্ষা দেয়, কষ্ট সারা জীবন থাকে না। আধার শেষে যেমন আলো আসবে। কাটা থকথকে ঘাও দিন শেষে চামড় ধরে যায়। ঠিক তেমন ভাবেই দুঃখ একটা সময় সুখে পরিণত হবে। হবেই। নিজেকে দেখে তাচ্ছিল্য হেসে দ্রুত ফ্রেশ নেয় সূচক। বিছানার কাছে গিয়ে ঘুমন্ত তানহাকে কেলে তুলে নেয়। কেউ জেগে যাওয়ার আগে ওকে ওর রুমে রেখে আসতে হবে। কোলে নেওয়ার পরেও অনুভব করে শরীরটা অসম্ভব গরম। বুঝতে বাকি নেই যে ওর ভীষণ জ্বর এসেছে। কিন্তু এখন কিছুই করা যাবে না। তাহা 2 হাতে সূচকের গলা জাপটে ধরে বুকের ওপর মাথা ঠেকায়। কিছুটা হুঁশে ফিরেছে। পাশাপাশি রুম হওয়াতে পা চালিয়ে দ্রুত চলে যায়। দরজা খোলাই ছিল। তোহা উল্টো হয়ে শুয়ে গভীর ঘুম আচ্ছন্ন। ওর পাশে যে ওর বোন নেই এদিকে কোনো খেয়াল নেই মেয়েটার। তানহাকে শুইয়ে দিয়ে আলমারি থেকে কম্বল বের করে গায়ে চাপিয়ে দিয়ে তানহার মাথায় হাত বুলিয়ে কিছুক্ষণ ক্লান্ত শুকনো মুখটার দিকে তাকিয়ে থেকে চলে যেতে নেয় সূচক। একটু পানি দিবেন ভাইয়া? জিভ দিয়ে শুকনো ঠোঁট জোড়া ভিজিয়ে ক্লান্ত গলায় বলে তানহা। সূচক কটমট চোখে তাকাতে গিয়েও শান্ত চোখে তাকায়। কারণ মেয়েটা এখনো চোখ খুলেনি। শুধু শুধু রাগ দেখানোটা ঠিক না। আনছি। এই রুমে কোনো কালেই পানি থাকে না। 2 বাদর একটাও ঠিক মতো পানি খায় না। সূচক দরজা চাপিয়ে দিয়ে নিজের রুমে চলে যায়। ফিল্টার দেখে 1 বোতল পানি ভরে আবারও তাহার রুমে যায়। রুমে গিয়ে দেখে তোহা জেগে গেছে। ঘুম ঘুম কণ্ঠে তানহার মাথা টিপে দিচ্ছে। তানহা টেনে শুনে চোখ খোলার চেষ্টা করছে। কিন্তু পারছে না। সূচক ধূপধাপ পা ফেলে রুমে প্রবেশ করে। সূচকে দেখে তোহার ঘুম উড়ে যায়। সোজা হয়ে বসে 2 হাতে মাথা টিপতে থাকে। তানহাও চোখ দুটো খিচে বন্ধ করে নেয়। ওকে পানিটা খাইয়ে দিয়ে সবাইকে ডেকে তুলবি, সাথে আমাকেও। সূচকের কথা শুনে বড় বড় চোখ করে তাকায় তোহা। তুমি তো জেগেই আছো, তাহলে তোমায় কেন ডেকে তুলব? ভ্রু কুচকে জিজ্ঞেস করে তোহা। আমি বলছি তাই। দরজায় কড়া নেড়ে নেড়ে ডাকবি আমায়। অনেকবার ডাকবি। না হলে ইমনকে বলে দিব তুই হা করে ঘুমাস। বলেই চলে যেতে নেয়। আর তখনই গধূলি বিকেলে ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে তানহা। কোমর ছাড়িয়ে পড়া চুলগুলো খোলা। দৃষ্টি নিচের রাস্তায় পায়চারি করতে করতে ফোনে কথা বলতে থাকা সূচকের দিকে। ঈশ্বর, একটা মানুষ এত সুন্দর করে পায়চারিও করতে পারে?
কালো শার্ট পরেছে, চুলগুলো একটু ছোট করেছে, দাড়িগুলো সাইজ করে কেটেছে, কালো জিন্স স্যান্ডেল পায়ে, কথা বলার ফাঁকে ফাঁকে নাক চুলকাচ্ছে, একতলার ওপর থেকেও ফোলা ঠোঁটটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তানহা ফ্লাইং কিস ছুড়ে দেয়। এই ছেলেটাকে দেখলেই খেয়ে ফেলতে ইচ্ছে করে, রুমে তালা দিয়ে রাখতে ইচ্ছে করে, যাতে আর কেউ দেখতে না পারে। এবার সূচক ছাদের দিকে তাকায়, সাথে সাথে তানহা চোখ সরিয়ে নেয়। ধরা পড়া চোরের মতো এদিক ওদিক তাকাতে থাকে। ওই পিচ্ছি এখানে কি? সূচক ফোনটা কান থেকে সরিয়ে হাত নেড়ে বলে। তানহা গাল ফুলায়। ও মোটেও পিচ্ছি না, ভেতরে যা, চোখ পাকিয়ে বলে সূচক। তানহা শুকনো ঢোক গিলে। এখনই যে ভেতরে না গেলে ধমক দেবে সেটা খুব ভালো করেই জানা আছে। যাচ্ছি যাচ্ছি ষাঁড়ের মতো চিল্লিয়ে বলতে হবে না, মুখ বাঁকিয়ে বিড়বিড় করে বলে তানহা। জোরে বললে তো আবার চিবিয়ে খেয়ে ফেলবে। সূচক হাতের ইশারায় যেতে বলে ফোনে কথা বলতে বলতে চলে যায়। তানহা দীর্ঘ শ্বাস ফেলে। তোহা চল। তানহা তোহার সামনে গিয়ে দাঁড়িয়ে বলে। তুই যা, আমি আসছি। তোহা ফিসফিসিয়ে বলে। তানহা চলে যায়। নিজের রুমে যেতে গিয়ে চোখ পড়ে সূচকের রুমের দিকে। সূচকের রুমের সামনে গিয়ে এদিক ওদিকে তাকিয়ে দেখে কেউ আছে কিনা। নাহহ এদিকে কেউ নেই। এই সময় বাবা আর কাকা দোকানে থাকে। দাদিমা নিজের রুমে আছরের নামাজ পড়ে কুরআন শরীফ পড়ছে। দাদা হাঁটতে বের হয়েছে। কাকিমা আর মা রান্না করছে। তাজ টিউশনিতে গেছে। আর তোহা ছাদে। এই মুহূর্তে ডিস্টার্ব করার মতো কেউ নেই। ঠোঁটের কোনো লম্বা চওড়া হাসির রেখা টেনে সূচকের রুমে ঢুকে পড়ে। তারপর দরজায় ছিটকেনি লাগাতে গিয়ে পারে না। নাগালি পায় না ছিটকেনি। তাই টেবিলের পাশ থেকে চেয়ার টেনে এনে দরজার সামনে রাখে। ব্যাস, এখন রুমটা তানহার দখলে। মানুষটা বরাবরই অগোছালো। রুমটা পুরো গোয়াল ঘর হয়ে আছে। একটা জিনিসও জায়গা মতো রাখা নেই। খাটের ওপর সাদা শার্টটা রাখা, যেটা সকালে গায়ে দিয়েছিল সূচক। সেটাই তো লাগবে তানহার। শার্টটা নিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। নিজের শরীরের সাথে লাগিয়ে দেখে কেমন লাগছে। দারুণ। নাকের সামনে নিয়ে ঘ্রাণ শুকে। কি দারুণ গন্ধ। ঘামের গন্ধ ও বেলি ফুলের ঘ্রাণের মতো মনে হচ্ছে, কিন্তু নায়িকাদের মতো লাগছে না। চুলগুলো কেমন অগোছালো। ঠোঁট দুটো শুকনো, চোখ দুটো ফোলা ফোলা, নাকের ওপর কয়েকটা ছোট ছোট পিম্পলস, চোখের নিচে ডার্ক সার্কেল। এমনিতেই গায়ের রং কালো, এখন ঠিক আলকাতরা আলকাতরা লাগছে। নাকে তো পানি উকি দিচ্ছেই, এখনই টিস্যু লাগছে। 12 মাসই নাকের পানি থাকবেই। হাসি মুখটা চুপসে যায় তানহা। আয়না থেকে চোখ সরিয়ে নেয়। শার্টটা যেখানে ছিল সেখানেই রেখে দেয়। চোখ দুটো ছলছল করে ওঠে তানহার। চোখের পানি গড়ানোর আগেই নাকের পানি ঠোঁট অবধি এসে যাচ্ছে। নিজের ওপর চরম বিরক্ত তানহা। হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে ধূপধাপ পা ফেলে দরজার কাছে যায়। সেখান থেকে চেয়ার সরিয়ে দরজা খুলতেই দেখে সামনে সূচক দাঁড়িয়ে আছে। তানহা ভয় পেয়ে যায়। সূচকের কানে ফোন ছিল। তানহাকে দেখে চোখ বড় বড় করে তাকায়। এই সময় ওকে এখানে আশা করেনি। পরে কল করছি বলেই কল কেটে ফোন পকেটে রাখে। তানহা মাথা নিচু করে নাক টানছে। আর এই হাত দিয়ে ওড়নায় গিট দিচ্ছে। এরই মধ্যে হাতের উল্টো পিঠে চোখের পানিও মুছে নিয়েছে। সূচক ডান হাত এগিয়ে দিয়ে তানহার কপালে রাখে। চমকে ওঠে তানহা। চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। হার্টবিট দ্রুত গতিতে লাফাচ্ছে। কপাল থেকে হাত সরিয়ে গলার একটু নিয়ে হাতটা রেখে চেক করে জ্বর আছে কিনা। এবার তানহা জামা মুঠো করে করে ধরে 2 হাতে। জ্বর তো এখনো ভালোই আছে বলেই হাতটা সরিয়ে নেয়। তানহাও চোখ খুলে। শোন, আমার রুমে আসলে রুম গুছিয়ে রাখবি। তানহা মাথা নাড়ে। যা এখন বলেই সূচক তানহাকে পাশ কাটিয়ে রুমে ঢুকে। তানহা এখনো ঠায় দাঁড়িয়ে আছে। একটু পরপরই নাকের পাটা ফুলাচ্ছে।
সূচক কাবাড থেকে টি শার্ট বের করে ওয়াশরুমে ঢুকতে যাওয়ার সময় দেখে তানহা এখনো দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছিস যে? ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে। তানহা কিছু বলে না। যেতে বলেছি তোকে, শুনিসনি? ধমক দিয়ে বলে সূচক। তানহা ভেঙচি কেটে চলে যায়। সূচক ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে। থাপ্পড়ে গাল লাল করে দিতে হবে গাধাটার, বড্ড পেকেছে। বিড়বিড় করতে করতে ওয়াশরুমে ঢুকে যায় সূচক। নেতানো ফুল রাতে খাওয়ার সময় তাজতোহা কেউ খাবে না তানহার সাথে। কারণ খেতে বসেও মেয়েটা নাক টানতে থাকে। তানহা গাল ফুলিয়ে খেতে বসে গেছে। তোহা আর তাজ টিভি দেখতে বসে গেছে। তানহার খাওয়া হলে ওরা খাবে। কান্না পাচ্ছে তানহার। না হয় একটু ঠান্ডার দোষ আছেই। তাই বলো এরকম করবে? সাদিয়া বেগম আর রাবেয়া বেগম খাবার সাজাচ্ছে টেবিলে। তাহের আর তমাল হাত মুখ ধুতে গেছে। তোদের খেতে হবে না। তোদের খেতে দেখলে মাইর খাবি আমার হাতে, সাদিয়া বেগম চোখ রাঙিয়ে বলে। তানহার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। মমতা বেগমের হাত ধরে নিয়ে আসে সূচক। রাতের খাবারটা সবাই একসাথে খায়। সবাই খেতে বসেছে। তানহা বাবার পাশে বসেছে, আর সূচকের সামনাসামনি। বাবা, জ্বর কমেছে তোমার? খেতে খেতে জিজ্ঞেস করে তমাল। জি বাচ্চু, একদম সেরে গেছে। জ্বর না সেরে যদি ওর নাকের পানি পড়াটা পারত তাহলে ভালো হতো, তোহা টিভিতে চোখ রেখে বলে। তানহার চোখে পানি চলে আসে। সূচক একমনে খেয়ে যাচ্ছে। সাদিয়া বেগম মেয়ের দিকে চোখ পাকিয়ে তাকায়। তোহা এক দৌড়ে রুমে চলে যায়। এখানে থাকলে এখন বকা খেতে হবে। শুনলাম আবার মারামারি করেছ? সূচকের খাওয়া থেমে যায়। চোখ তুলে বাবার দিকে তাকায়। উনিও তাকিয়ে ছিল, তাই চোখাচোখি হয়ে যায়। আহা ভাই, থাক না। খাওয়ার সময় এত কথা বলছেন কেন? পরিস্থিতি সামাল দিতে বলে তাহের খান। থামবো কেন? আমার বাড়িতে এসব চলবে না। এখানে থাকতে হলে এসব বাদ দিতে হবে। চট করে দাঁড়িয়ে যায় সূচক। এখনই যে ঘূর্ণিঝড় আসতে চলেছে ভালোভাবেই বুঝে যায় তানহা। চোখ দুটো ছলছল করে ওঠে। কিছু না বলেই খাওয়া ছেড়ে হনহনিয়ে চলে যায় সূচক। সবাই করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকে সূচকের যাওয়ার দিকে। এখন যে আবার কবে বাড়ি ফিরবে এটা কেউ জানে না। তানহার ভীষণ কান্না পাচ্ছে। আবার অনেক দিন দেখতে পারবে না ওনাকে। না দেখে থাকাটা যে কতটা কষ্টের সেটা খুব ভালো করেই জানে তানহা। একে আমি আর বাড়িতে ঢুকতে দিব না, বলে দিলাম। খাবারের থালা সামনে থেকে সরিয়ে দিয়ে বলে তমাল। বাকি সবার আর খাওয়া হয় না, যে যার মতো উঠে যায়। ছেলে বিগড়ে গেছে, এ আর শুধরাবে না। মনে মনে দীর্ঘ শ্বাস ফেলে তমাল। তানহা রুমে এসে ফুপিয়ে ওঠে। এতক্ষণ আটকে রাখা কান্না এখন আর আটকাতে পারে না। খাটের এক কোণায় বসে চোখের পানি ফেলছে। তোহা ফোনে কথা বলছে। এই মেয়েটার সারাদিন শুধু ফোন। কি কথা বলে এত ভেবে পায় না তানহা। কান্নার ফলে নাক পিটপিট করছে তানহার, আর সমানে নাক টেনে যাচ্ছে। তোহা বিরক্ত হয়ে চোখ মুখ কুঁচকে তাকায় তানহার দিকে। তোর নাক কবে জানি কেটে ফেলবো আমি, দাঁতে দাঁত চেপে বলে রুম থেকে বেরিয়ে যায় তোহা। তানহা তাকায়ও না তোহার দিকে। মাথার ওপর বালিশ দিয়ে শুয়ে পড়ে। একটা ঘুম প্রয়োজন আপাতত। সকাল সকাল উঠে পড়েছে তানহা। সূচকে খুঁজতে যেতে হবে। তোহা পাশেই হা করে মরার মতো ঘুমোচ্ছে। তানহা মাথায় বুদ্ধি আসে। বালিশের নিচ থেকে ফোনটা নিয়ে ফতাফত কয়েকটা ছবি তুলে নেয় তোহার। বড্ড নাক নিয়ে খোঁটা দেয়। এবার তানহাও ভয় দেখাবে। ফোনটা রাখতে যেতেই নজর পড়ে টাইমের দিকে। 9টা বেজে গেছে প্রায়। এত বেলা কিভাবে হলো? চট করে উঠে বসে তানহা। এই রে, স্কুল টাইম হয়ে যাচ্ছে। কখন স্কুলে যাবে আর কখন সূচকে খুঁজতে যাবে? তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে ওয়াশরুমে ঢুকে পড়ে। তোহার মন ভালো নেই, আবার খারাপও নেই। কিন্তু এখন ওর মন খারাপ থাকার কথা।
কারণ কাল রাতেই ব্রেকআপ হয়ে গেছে ইমনের সাথে। ব্রেকআপ হলে ঠিক কি করতে হয় জানা নেই তোহার। তানহা মুখের মধ্যে বেশি বেশি করে খাবার পড়ছে। বাবা কাকা সকালের নাস্তা করে দোকানে চলে গেছে। তোহা একটু একটু করে খাচ্ছে। তাজের প্রাইভেট সকাল 8টায়। সে অনেক আগেই চলে গেছে। এইবার 7-এ পড়ে ও। তোহা আর তানহা সেম ইয়ার। মা টিফিন দিয়ে দিও তো বেশি করে। তানহা খেতে খেতে বলে। তোহা চট করে তানহার দিকে তাকায়। দুপুরের আগেই তো ক্লাস শেষ হয়ে যাবে। তাহলে ও টিফিন দিয়ে কি করবে? সাদিয়া বেগম 2 বাটিতে টিফিন ভরে ওদের সামনে রাখে। তানহা হাত ধুয়ে 2 বাটি নিজের ব্যাগে ঢুকিয়ে ফেলে। তোহা শুধু ওর কাণ্ডকারখানা দেখছে। তোর হলে আয়। আমি যাচ্ছি। তানহা মুখ বাঁকিয়ে বলে। তোহাও হাত ধুয়ে নেয়। দুজনই স্কুল ড্রেস পরেছে। সাদা সালোয়ার সাদা কামিজ। জানিস তানহা আমার না ব্রেকআপ হয়ে গেছে। স্কুলে যাওয়ার রাস্তায় দুজন হাঁটছে। বাড়ি থেকে স্কুল 20 মিনিটের রাস্তা। পিচ ঢালা রাস্তা না হওয়াতে হেঁটেই যেতে হয়। তার মানে ইমন ভাই তোর এক্স? তানহা উৎফুল্ল হয়ে বলে। হুমম রে। তোহা বলে। তাহলে এখন থেকে যেখানেই ইমন ভাইকে দেখবি এক্স বলে ডাকবি। তোহা ভ্রু কুঁচকে তাকায় তানহার দিকে। কেন? এটাই এখনকার ফ্যাশন। এক্স কে এক্স বলে ডাকতে হয়। তোহা গালে হাত দিয়ে ভাবতে থাকে সত্যি কি তাই? ওর ভাবতে ভাবতেই ওরা স্কুলে পৌঁছে যায়। ক্লাস করার একটুও ইচ্ছে নেই তানহার। এখন তো সূচককে খুঁজতে যাওয়ার সময়। ক্লাসে কেন যাবে? কিন্তু সাথে আছে এক কুটনি। যে ক্লাস মিস দিলে বাসায় গিয়ে বলে দেবে। স্কুলের গেইটে পা দিয়ে গিয়ে তোহা দাঁড়িয়ে যায়, এই তানহা চল এক্সকে জ্বালিয়ে আসি। তোহা তানহার দিকে তাকিয়ে বলে। তানহা তো মেঘ না চাইতেন পানি পেয়ে যায়। এটাই সুযোগ। হুম হুম চল। দুজনে হাঁটতে হাঁটতে ইমনদের বাড়ির সামনে চলে আসে। তানহা জানে এখানেই সূচক আছে। ইমনদের বাড়িটা খুব বড়। 3 তালা বাড়িটা। উপর আর নিচ তালা ভাড়া দেওয়া। 2 তালায় থাকে ইমনরা। এবার 2 তালায় উঠবে কি করে? গেইটের কাছে দারোয়ান লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। ঢুকতে গেলেই ঠ্যাং ভেঙে দেবে। এবার কি করবে ওরা? এরই মধ্যে তানহার চোখ পড়ে রাস্তার বাপাশে। সূচক আর একটা মেয়ে রিকশা থেকে নামছে। মাথা গরম হয়ে যায় তানহার। মেয়েদের কি লাজ লজ্জা নেই? অন্যের ফিউচার জামাইয়ের পেছনে পেছনে ঘুরবে? তোহা উকি ঝুঁকি মেরে যাচ্ছে ইমনকে দেখার জন্য না, বাগানে থাকা ফুলের বাগানের ফুল দেখার জন্য। সূচক রিকশাওয়ালার ভাড়া মিটিয়ে মেয়েটার হাত ধরে বাই বলল। তানহা গাল ফুলিয়ে রাগে ফুস ফুস করছে। মেয়েটাও হাসি মুখে সূচকের চুলে হাত বুলিয়ে দেয়। ব্যাস সব ধৈর্য বাঁধ ভেঙে গেছে। এর একটা বিহিত দরকার। তানহা সূচকের দিকে এক পা বাড়াতেই সূচক গেট দিয়ে ভেতরে ঢুকে যায়। আর সূচক ঢুকতেই দারোয়ান আবার গেট আটকে দেয়। তোহা চল তানহা তোহার হাত ধরে বলে। কোথায়? ভেতরে ঢুকবো? কি বলিস? কি করে? তোহা চোখ বড় বড় করে বলে। তানহা বাঁকা হাসে। তোহাকে একটু দূরে দাঁড় করিয়ে চুলগুলো কিছুটা এলোমেলো করে নাক টেনে কান্নার ভান করে দারোয়ানের দিকে এগিয়ে যায়। মামা দারোয়ান সবেই আরাম করে চেয়ারে বসে সিগারেট মুখে দিতে যাচ্ছিল। তানহার ডাকে চমকে ওঠে। ধরফরিয়ে উঠে দাঁড়ায়। কি হয়েছে? তুতুলিয়ে বলে। আমাকে একটু ভেতরে ঢুকতে দেবেন? কাদো কাদো ফেস করে বলে তানহা। কেন ঢুকতে দেব তোমায়? এখানে সব ব্যাচেলর ছেলেরা থাকে। তোমার কি কাজ এখানে? কপালে 3টে ভাঁজ ফেলে বলে দারোয়ান। আসলে হয়েছে কি? না থাক খুলেই বলি আপনাকে। আমরাই তো। দারোয়ান নড়ে চড়ে দাঁড়ায় তানহার কথা শোনার জন্য। তানহা টিস্যু দিয়ে নাক মুছে জোরে করে নাকটা টেনে নেয়, যাতে কথা বলতে অসুবিধা না হয়। ধরুন আমি আপনার গার্লফ্রেন্ড। এখন আপনি আমার ওপর রাগ করে বাড়ি থেকে চলে এসেছেন। 2 দিন ধরে না খেয়ে আসেন। আর ওই যে ওখানে দাঁড়িয়ে থাকা মেয়েটা দারোয়ান। এখন আমি আপনার জন্য খাবার নিয়ে আসলাম। এখন কি ওই মেয়েটা আমাকে ঢুকতে দেবে না?
অবশ্যই দেবে। কেন দেবে না? তানহা একদমে কথাগুলো বলে। দারোয়ান বোঝার চেষ্টা করছে ঠিক কি বলল মেয়েটা, কিন্তু ধরতে পারে না। আমার বাচ্চার বাবা না খেয়ে আছে, তার জন্য আমিও না খেয়ে আছি, আর আমাদের জন্য বাচ্চাটাও না খেয়ে আছে। তানহা নাক টেনে বলে। দারোয়ানের খুব মায়া হয় মেয়েটার ওপর। গতকাল একটা ছেলে এসেছে, যাকে দেখেই উনি বুঝেছিল ঝগড়া করে এসেছে। আবার একটু ডাউট হচ্ছে, এইটুকু মেয়ে আবার প্রেগন্যান্ট হয় কি করে। তানহা অলরেডি কান্না শুরু করে দিয়েছে। তোহা দাঁড়িয়ে দাঁড়িয়ে ড্রামা দেখছে। পাক্কা ড্রামাবাজ মেয়েটা। আচ্ছা কাইন্দো না, যাও ভেতরে। কিন্তু সমস্যা হলো মালিক জানতে পারলো আমার চাকরি থাকবে না। মন খারাপ করে বলে দারোয়ান। কান্নার মাঝেও লাফিয়ে ওঠে তানহা। আরে চাচা আমি আছি না, মালিক দেখবে না। আরে মালিকই তো আমার বোনের এক্স, কিচ্ছু বলবে না। দারোয়ান গেট খুলে দেয়। তোহা এক দৌড়ে ঢুকে পড়ে। তানহা দারোয়ানের গাল টেনে দেয়। সো সুইট। দারোয়ান বড় বড় চোখ করে তাকায়। রুমে সূচক একাই থাকে, তাই আর দরজা আটকায় না। ভীষণ ক্লান্ত। সামনের মাসে অনার্স ফাইনাল ইয়ারের ফর্ম ফিল আপ, সাথে প্রাইভেটের 2 মাসের টাকা বাকি পড়ে গেছে। সব চিন্তা ঝেড়ে ড্রেস চেঞ্জ করতে যায়, আর তখনই হুড়মুড় করে রুমে ঢুকে পড়ে তানহা। দরজা লক করে দিয়ে তাকায় সূচকের দিকে। বড় বড় চোখ করে তাকিয়ে আছে তানহার দিকে। আগুন জ্বলছে তানহার চোখে। এখানে এলো কি করে? আর রেগে আছেই বা কেন? মাথায় ঢোকে না সূচকের। কিছু বলতে যাবে তার আগেই তাহা সূচকের সামনে দাঁড়িয়ে যায়। সূচকে অবাক করে দিয়ে ওর পায়ের ওপর ভর দিয়ে কিছুটা উঁচু হয়ে 2 হাতে সূচকের চুলগুলো মুঠো করে ধরে। সূচক তানহার 2 হাত ধরে থামায় ওকে। রাগে সারা শরীর রীতিমতো কাঁপছে মেয়েটার। সূচক করা দৃষ্টিতে তাকায় তানহার দিকে। এখানে কেন এসেছিস? আর আমার চুল টানছিস কেন? থাপ্পড় খেতে ইচ্ছে হয়েছে? কড়া গলায় ধমক দিয়ে বলে সূচক। চোখ দুটো লাল হয়ে গেছে। তানহা কেঁপে ওঠে, মাথা নিচু করে ফেলে। রাগটা চাপা পড়ে যায়। কান্না পাচ্ছে। উনি কেন বোঝে না? ওনাকে অন্য কারো পাশে দেখলে তানহার হৃদয় পুড়ে। এসেছিস কেন? জিজ্ঞেস করছি তো আমি। আবারও ধমক দিয়ে বলে সূচক। সাথে তানহার হাত দুটোও ছেড়ে দেয়। খানিকটা পিছিয়ে যায় তানহা। 2 চোখে পানি টলমল করছে। থুতনিটা নিচু করতে করতে গলার সাথে মিশিয়ে ফেলেছে। তোহা রুমে ঢুকতে যাচ্ছিল সূচকের ধমক খেয়ে পিছিয়ে যায়। এখন যেচে ধমক খেতে যাওয়ার কোনো মানেই হয় না। তার থেকে ভালো ইমনকে জ্বালিয়ে আসা যাক। এখনই চলে যায় এখান থেকে। আঙ্কেল দেখলে সমস্যা হবে। সূচক 2 হাতে চুল টেনে খাটের এক পাশে বসে বলে। তানহা শক্ত হয়ে দাঁড়ায়। কিছুতেই যাবে না এখান থেকে। চলে গেলেই আবার ওই মেয়ের সাথে নিকনিক করতে চলে যাবে। এটা হতেই দেবে না তানহা। কিছুতেই হতে দেবে না। যেতে বললাম না। রুম কাঁপিয়ে ধমক দিয়ে ওঠে সৈকত। তানহা ফ্লোরে 2 কানে হাত চেপে বসে ফুপিয়ে কেঁদে ওঠে। সৈকত নিজের মাথার পেছনে ছোট ছোট করে কিল দিয়ে মাথা ঠান্ডা করার চেষ্টা করে, কিন্তু হচ্ছে না। অকারণেই রাগ হচ্ছে। তানহা এখন চলে যায় এখান থেকে। সন্ধ্যায় বাসায় যাব আমি। 2 হাতে চুল খামচে ধরে মাথা নিচু করে জোরে জোরে 2 বার শ্বাস টেনে বলে সূচক। তানহা কান্না ভেজা চোখ তুলে এক পলক তাকায় সূচকের দিকে। আচ্ছা ঠিক আছে, যেতে হবে না। খাবার এনেছিস? সূচক তানহার দিকে তাকিয়ে বলে। তানহা হাতে থাকা টিস্যু দিয়ে নাক মুছে উঠে দাঁড়ায়। কাঁধ থেকে ব্যাগ খুলে সেখান থেকে টিফিন বক্স বের করে সূচকের সামনে রাখে। তুই পানি নিয়ে আয়, আমি খেতে থাকে। টেবিলের ওপর থাকা জগ দেখিয়ে বলে সূচক। তানহা জামা টেনে চোখের পানি মুছে জগ হাতে ওয়াশরুমে চলে যায়। সূচক বক্স খুলে খাওয়া শুরু করে দেয়। নেতানো ফুল নেতানো ফুল। মনের আকাশে মেঘ জমেছে তোহার। এত বড় সারপ্রাইজ পাবে কখনো ভাবতেই পারেনি। ইমনকে খুঁজতে খুঁজতে ছাদে চলে এসেছে।
এই সময়ে পুরো বাসা খালি থাকে, যে যার কাজে বেরিয়ে গেছে। ছাদে এসে ইমনকে দেখতে পায়, উল্টো দিকে ঘুরে কিছু একটা করছে। তোহা পা টিপে টিপে ইমনের পেছনে এসে দাঁড়ায়। ফোনের স্ক্রিনে তাকিয়ে স্তব্ধ হয়ে যায় তোহা। একটা মেয়ের সাথে কথা বলছে ইমন ভিডিও কলে। মেয়েটা খুব বাজে ভাবে আছে। মেয়েটার দিকে তাকিয়ে গা গুলিয়ে আসে তোহার। মাঝে মধ্যে ব্রেকআপ হয় ওদের, আবার সব ঠিকও হয়ে যায়। মাথা ঘুরছে তোহার, দাঁড়িয়ে থাকতে পারছে না। এসব কি দেখছে? তারপর ইমনের কথা কানে যেতেই দুই হাতে কান চেপে ধরে তোহা। ছি, ইমন এত অশ্লীল, এত খারাপ। ইমনের কথা শুনে খিলখিল করে হেসে উঠছে। হঠাৎ করে মেয়েটার হাসি থেমে যায়। হাতের কাছে থাকা ওড়নাটা গাও জড়িয়ে নেয়। ইমন চোখের ইশারায় কারণ জানতে চাইলে মেয়েটা পেছনে দেখায়। ইমন পেছনে তাকিয়ে তোহাকে দেখে চট করে উঠে দাঁড়ায়। ফোঁটাও ছিটকে পড়ে যায়। তোহা এক দৃষ্টিতে তাকিয়ে আছে ইমনের দিকে। দুই চোখে টলমল করছে পানি। দুপুরের কড়া রোদ এসে পড়েছে তোহার মুখে। দুই পাশে ঝুঁটি করে চুল বেঁধেছে। চোখের গাঢ় কাজল লেপটে গেছে। ঠোঁট দুটো তরতর করে কাঁপছে। ইমনের গলা শুকিয়ে আসছে। কি বলবে, কি দিয়ে শুরু করবে বুঝতে পারছে না। তোহা, তুমি এখানে? জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আমতা আমতা করে বলে ইমন। তোহা চোখ দুটো বন্ধ করে নেয়। দুই গাল বেয়ে পানি গড়িয়ে পড়ে তারপর নিচের দিকে তাকিয়ে চোখ খুলে। এই খারাপ মানুষটার দিকে কখনোই তাকাবে না তোহা। মনে মনে প্রতিজ্ঞা করে ফেলে। বাঁ হাতে ইমনের দেওয়া ঘড়িটার দিকে নজর পড়ে তোহার। কিছুদিন আগেই গিফট করেছে। তোহা চটজলদি ঘড়িটা খুলে ফেলে। ইমনের পায়ের কাছে ঘড়িটা ফেলে দিয়ে দৌড়ে চলে যায় ওখান থেকে। ইমন পাথরের মতো দাঁড়িয়ে আছে। কি বলার ভাষা নেই। এভাবে ধরা খেয়ে যাবে বুঝতেই পারেনি। নেতানো ফুল, নেতানো ফুল। সূচক খাচ্ছে আর তানহা মাথা নিচু করে বসে আছে। মনের মধ্যে উসখুস করছে কিছু প্রশ্ন, জানা জিজ্ঞেস করলেই নয়। মেয়েটা কে ছিল? আর থাকতে না পেরে বলেই ফেলে তানহা। সূচক মুখের মধ্যে রুটি পুড়ে তানহার দিকে তাকায়। কোন মেয়ে? তানহার থেকে চোখ ফিরিয়ে আবারও খাওয়ায় মনোযোগ দিয়ে বলে সূচক। আবারও রাগ হয় তানহার। সূচকের হাত থেকে বাটি নিয়ে নেয়। খেতে হবে না তোর। দাঁতে দাঁত চেপে বলে বাটিটা ব্যাগে পুরে নেয়। সূচক আহাম্মকের মতো তাকিয়ে থাকে। আপনাকে আমি ভালোবাসি। অন্য কোনো মেয়ের দিকে চোখ খুলে তাকালে চোখ গেলে দেব বলে দিলাম। সূচকের চুলগুলো জোরে টেনে দিয়ে বলে তানহা। তারপর সূচকে কিছু বলার সুযোগ না দিয়ে হনহনিয়ে বেরিয়ে যায়। কি বলে গেল ভাবতে থাকে সূচক। প্রপোজ করল, নাকি থ্রেট দিল? তানহা বেরিয়ে যেতেই তোহা আসে। কোনো কথা না বলে সূচকের হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। চোখ মুখ লাল হয়ে গেছে। কান্নার ফলে নিঃশ্বাসটাও ভালো করে নিতে পারছে না। কোথায় নিয়ে যাচ্ছিস আমায়? সূচক হাঁটতে হাঁটতে বলে। তোহা কোনো কথা বলে। কোথা দিয়ে হাঁটছে, কোথায় যাচ্ছে কিচ্ছু বলতে পারবে না। নিজের মধ্যে যেন নেই। সূচক বোনের অবস্থা বুঝতে পেরে পাল্টা কোনো কথা বলে না। সাংঘাতিক কিছু যে হয়েছে সেটা ভালোই বুঝতে পারছে। গেইটের বাইরে এসে থামে তোহা। ছেড়ে দেয় সূচকের হাত। তানহা ওখানেই দাঁড়িয়ে ছিল। বিধ্বস্ত তোমাকে দেখে চমকে ওঠে। একটু আগেই তো মেয়েটা স্বাভাবিক ছিল। কি হলো হঠাৎ? তোহা হাঁটু মুড়ে বসে পড়ে রাস্তায় দুই হাসত মাথা চেপে ধরে। এই তোহা, কি হয়েছে তোর? বলবি তো আমায়। সূচক তোহার পাশে বসে চিন্তিত ভঙ্গিতে জিজ্ঞেস করে। তানহা তোহার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। আধো আধো চোখ তুলে সূচকের দিকে এক পলক তাকায় তোহা। আমাকে বাড়ি নিয়ে যাবি ভাইয়া? আমি না হাঁটতে পারছি না। চোখ দুটো বন্ধ হয়ে আসছে। জানটা বেরিয়ে যাচ্ছে আমার। নয় টেনে টেনে আছে আধো গলায় বলে তোহা। এইটুকু বলতেই কয়েকবার কেঁপে কেঁপে উঠেছে। সূচকের বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। তোহার অবস্থা দেখে তানহা কেঁদে ফেলেছে। ইমনও তৎক্ষণে নিচে চলে এসেছে।
বেশ খানিকটা দূরে দাঁড়িয়ে আছে। ওদের কাছে যাওয়ার সাহস নেই। সূচক পাজা করে কোলে তুলে নেয় তোহাকে। তারপর বাড়ির দিকে হাঁটা শুরু করে। ইমন মনে মনে খুব খুশি হয়। মনে হচ্ছে এতদিনে ঘাড় থেকে নামবে। বন্ধু বোন বলে কিছু বলতেও পারে না, না হলে কবেই জায়গা বুঝিয়ে দিত। সূচক তোহাকে ওর রুমে নিয়ে যায়। তোহা জামাকাপড় নিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে যায়, ব্যাগটা খাটের ওপর রেখে। কোনো কথা বলে না কারো সাথে। সূচক তোহার দিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস ফেলে। তানহা কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। তোহাকে নিয়ে ভীষণ টেনশন হচ্ছে। কি হয়েছে মেয়েটার? ওই তোর খুব সাহস বেড়ে গেছে না? একটা থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেবে? নাক টিপলে দুধ বের হয় আবার সে প্রপোজ করে। নেক্সট টাইম এরকম সাহস দেখাবি না। তানহার বিনুনি টেনে দিয়ে চোখ পাকিয়ে বলে সূচক। তানহা মাথা নিচু করে ফেলে। ভালোবাসার মানে বুঝিস তুই? শব্দটার ওজন জানিস? বখাটেদের মতো হয়ে গেছিস। সময় আছে, নিজেকে পরিবর্তন করে ফেল। আমার সামনে একদম এইসব উচ্চারণ করবি না। আঙুল তুলে শাসিয়ে চলে যায় সূচক। তানহার কান্না পায়। শত চেষ্টা করেও কান্না আটকাতে পারে না। দুই হাতে মুখ ঢেকে ফুপিয়ে ওঠে। তোহা ওয়াশরুম থেকে বের হয়ে তানহাকে কান্না করতে দেখেও কিছু বলে না। চুপচাপ বিছানায় শুয়ে পড়ে চোখ বন্ধ করে। একটা বার বললও না, তানহা তোর নাক আমি কেটে ফেলবো। তানহা তোহার চুপ থাকতে দেখে নিজেই থেমে যায়। নাক না টেনে ওয়াশরুমে ঢুকে পড়ে। তানহা চলে যেতেই তোহা চোখ খুলে। কি বলবে ওদের? কিভাবে বলবে মন খারাপের কারণটা? এসব কি বলার মতো কথা? স্বাভাবিক হতে হবে তোহাকে। সূচককে দেখে মা চাচি খুব খুশি হয়। দাদিমা তো কেঁদেই ফেলল। বিকেলেই তানহার ফুপি তাহেরা বেগম তার মেয়েকে নিয়ে চলে আসে। এখানে রেখে যাবে মেয়েটাকে কয়েকদিন। তানহা তো ভীষণ খুশি। ইরা আপুকে ওর দারুণ লাগে। সব সময় হাসে। ওটা সেটা গল্প শোনায়। বিকেল হলে ঘুরতে নিয়ে যায়। কিন্তু আজকে ইরার মুখ দেখে তানহার হাসি মুখটা চুপসে যায়। কেমন নিপ্রাণ দেখাচ্ছে। কি হয়েছে এই কিউট আপুটার? বড়রা কথা। কথার মূল টপিক হচ্ছে ইরার বিয়ে। বাবা কাকারাও চলে এসেছে আজকে সকাল সকাল দোকান থেকে। সূচকও সেখানে উপস্থিত। দুটো দোকান তাদের, একটা কাপড়ের আর অন্যটা কাঁচামালের। এই দোকানের আয় দিয়েই সংসার চলে। আব্বা তুই দেখ তো এর মুখ থেকে কথা বের করতে পারিস কিনা। একটা কথাও বলে না, সারাক্ষণ চুপচাপ থাকে। দেখতে আসলেও তাদের সামনে গিয়ে কথা বলে না। তাহেরা বেগম অভিযোগের সুরে সূচককে বলে, ফুপি আমি দেখব, তুমি রেস্ট নাও। এতটা জার্নি করে এসেছো, এসব কথা থাক। বলেই সূচক চলে যায়। এই ফাঁকে তানহা ইরাকে টেনে রুমে নিয়ে আসে। ইরা খাটের এক কোনায় তোহার পাশে বসে। চোখ তুলে তাকায়ও না তানহার দিকে। ফর্সা মুখটা শুকিয়ে গেছে। ঠোঁট দুটো শুষ্ক। অথচ আগে কখনো মেয়েটাকে লিপস্টিক ছাড়া দেখেনি তানহা। চুলগুলো জটিল পাকিয়ে গেছে। মনে হয় অনেক দিন চিরুনি পরে নি চুলে। তোহা ঘুমিয়ে পড়েছে। এই আপু কি হয়েছে তোমার? আমার সাথে তো কথা বলো। তানহা হাঁটু মুড়ে ইরার পায়ের কাছে বসে কোলে মাথা রেখে বলে। ইরা ঠোঁটে ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। চোখের কুর্নিশ বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। সেটা আবার তানহা দেখে ফেলার আগেই মুছে ফেলে। মাগরিবের আজানের সময় তোহা ঘুম থেকে উঠে। ইরাকে দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। আপু তুমি কখন আসলে? একটু হেসে ইরাকে জিজ্ঞেস করে তোহা। বিকেলে। ইরাও একটু হাসার চেষ্টা করে বলে, নেতানো ফুল। আজকেও সূচকে আবার ওই মেয়েটার সাথে দেখতে পায় তানহা। তোহা আজকে আসেনি, শরীর খারাপ লাগছে ওর। তানহা একাই চলে এসেছে। স্কুলের পাশে ছোট্ট একটা পার্ক আছে, সেখানে মেয়েটার পাশ ঘেঁষে হাঁটছে। মাঝে মধ্যে আবার দুজনের হাতে হাত লেগে যাচ্ছে। আবার ম্যাচিং করে ড্রেসও পরেছে। ঠোঁটের কোণা থেকে হাসি সরছেই না। দুজন তো দুজনের থেকে চোখই সরাচ্ছে না।
তানহার ইচ্ছে করছে সূচকের ধবধবে সাদা দাঁতগুলো ভেঙে দিতে, যাতে আর কখনোই দাঁত বের করতে না পারে। দাঁতে দাঁত চেপে ব্যাগটা শক্ত করে বুকের সাথে জাপটে ধরে ওদের দিকে তাকিয়ে থাকে তানহা। ক্লাসের টাইম হয়ে গেছে, বেল বাজছে, সেদিকে কোনো খেয়ালই নেই। আজকে যাবেই না ক্লাসে? এতক্ষণ তো সবটা স্বাভাবিকই ছিল, এখন আবার মেয়েটা ইটের সাথে বেঁধে পড়ে যেতে নেয়। আর সূচক মেয়েটার হাত ধরে ফেলে মেয়েটাকে সোজা করে দাঁড় করিয়ে মুখের ওপর পড়ে থাকা চুলগুলো সরিয়ে দেয়। তারপর দুজনই চোখে মুখে হাসে। ব্যাসস রাগটা মাথায় চড়ে বসে তানহার। কাল পই পই করে স্পষ্টভাবে বলে দিল অন্য মেয়ের সাথে নিকনিক না করতে, আর আজকেই আবার নিকনিক করতে চলে এসেছে। এর একটা বিহিত আজকে করবেই তানহা। বাড়িতে বিচার দিবে দিক, মায়ের হাতে মায়ের খেলে খাবে, তবুও আজকে সূচকে কানা করেই ছাড়বে, যাতে আর কখনো কোনো মেয়ের দিকে তাকাতে না পারে। হাতটাতেও ভালো করে খামচে দিতে হবে, যাতে পরের বার কোনো মেয়ের হাত ধরতে গেলে এই খামচির কথা মনে পড়ে যায়। ফোঁস করে শ্বাস ফেলে ওদের দিকে এগিয়ে যেতে গিয়ে থেমে যায় তানহা। ঈশ্বর কি কিউট দেখাচ্ছে সূচককে। এই কিউট ছেলেটাকে কানা করে দিলে ব্যাপারটা খারাপ দেখাবে। 50% রাগটা উঠে যায় সূচকের দাড়িতে হাত বোলানো দেখে। সাদা শার্টের হাতা গুটিয়ে কনুই অবধি উঠিয়েছে, বুকের কাছে দুটো বোতাম খোলা, চুলগুলো পেছনে দিকে ঢেলে দিয়েছে। না না, এই ছেলেটাকে কানা করা যাবে না, খামচিও দেওয়া যাবে না, বরং এই মেয়েটাকেই কানা করে দেবে তানহা। এটাই ভালো হবে। গাল ফুলিয়ে ব্যাগটা কাঁধে নিয়ে বড় বড় পা ফেলে এগিয়ে যায় ওদের দিকে। ওদের দুজনের সামনে গিয়ে মাথা নিচু করে দাঁড়ায়। এতক্ষণ মনে মনে ফটর ফটর করলেও সূচককে দেখে ভয়ে চুপসে যাচ্ছে। ইসস কালকের মতো আবার একটা ধমক না দেয়। এই পাবলিক প্লেসে ধমক বা থাপ্পড় খেলে মানসম্মান একটুও থাকে না। সূচক তানহাকে দেখে ভ্রু কুঁচকে তাকায়। তুই এখানে কেন? তোর না ক্লাস আছে? কর্কশ গলায় বলে। তানহা শুকনো ঢোক গিলে। এই কথাটাই কি নরম গলায় বলা যেত না? জন্মের সময় যে এর মুখে মধু পড়ে নি এটা বেশ ভালোই বুঝতে পারছে। কথা কানে যাচ্ছে না? কিছু জিজ্ঞেস করেছি? দাঁতে দাঁত চেপে মৃদু স্বরে ধমক দিয়ে বলে সূচক। তানহা কি বলবে বুঝতে পারছে না। সত্যি কথাটা বললে থাপ্পড় একটাও মাটিতে পড়বে না। মাথাটা একদম নুইয়ে ফেলে। তানহা বুঝি? মৌ মিষ্টি করে হেসে সূচককে ফিসফিস করে জিজ্ঞেস করে। সূচক মাথা চুলকে মুচকি হাসে। মাশাআল্লাহ। তানহার থুতনিতে হাত দিয়ে মাথাটা উঁচু করে বলে মৌ। তানহা কিছুই বুঝতে পারে না, ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। আচ্ছা তোমরা যাও, আমি একাই পারবো, মৌ বলে। শিওর? 100%? আসছি তাহলে? সূচক মুচকি হেসে হাত নাড়িয়ে মৌকে বিদায় জানায়। তারপর তানহার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে তানহার ডান হাতটা মুঠো করে ধরে হাঁটতে শুরু করে। তানহার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। সূচকের দিকে তাকিয়ে হাঁটতে থাকে। মনে মধ্যে ভালোবাসার রঙিন প্রজাপতি উড়ছে। দমকা হাওয়া কানের কানে ফিসফিসিয়ে বলছে, এটা 5-6 প্রণয় শুরু, প্রথম ধাপ। চলবে।